এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর আগে আমাকে ভোটে হারানোর জন্য এই বহরমপুর লোকসভাতে আপনারা দেখেছেন দুই দল মিলে দাঙ্গা তৈরি করে, দাঙ্গার বাতাবরণ তৈরি করে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছিল। লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো, এবারেও তাই। লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো, উভয় দলেরই লক্ষ্য তাই। কারণ অধীর চৌধুরী যেন হারে। লক্ষ্য করে দেখবেন তৃণমূল এখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে কিছু বলে না, আবার বিজেপি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কিছু বলে না। মজার ব্যাপারে সেখানটাই সকলের লক্ষ্য অধীর চৌধুরী, তাই এখানটাই তো সমঝোতা তাদের হবেই। আর আমি কি করি না করি, আমি কি করব না করব, আমার 25 বছরের 5 বারের এমপি হিসাবে তার প্রমাণ মানুষের কাছে একবার নয় 1000 বার দিয়েছি। অধীর চৌধুরী কোনো সমঝোতা করে না, অধীর চৌধুরী কোনো নীতি বিরুদ্ধ কাজ করে না, অধীর চৌধুরী মানুষের হয়ে বলে, মানুষের হয়ে করে, মানুষের হয়ে লড়ে, এটাই আমি। অতএব বাকি এখন কে কোথায় কি বলছে না বলছে আমার জানা নাই। হয়তো আমি দাঁড়ানোতে তারা আশঙ্কিত হচ্ছে যে তাদের জায়গা থাকবে না, তার জন্য হয়তো বলতে পারে এগুলো কথা, এটা স্বাভাবিক কথা। এই বহরমপুর শহরে আমি ভোটে দাঁড়ানোর পর এখানকার যে মিউনিসিপালিটি কর্মচারী তাদের উপর অত্যাচার চরম বেড়ে গেছে। কি করছে তারা, প্রত্যেকটা কর্মচারীকে ডেকে ডেকে বলছে যদি তোমরা ভোট না করো তাহলে যেমন করে কংগ্রেসের ভোট করার জন্য দুজন মহিলাকে আমি চাকরি খেয়ে নিয়েছি, দুজন মহিলার বেতন বন্ধ করে দিয়েছি, যারা যারা এখানটায় ভোট না করবে তৃণমূলের হয়ে তাদের সকলের চাকরি বন্ধ হয়ে যাবে। এবং বলছে যে তোমাদের যে ভোট দিচ্ছ সেটা আমি দেখে নেব, কারণ তোমাদেরকে একটা করে আমি ফোন দেবো, সেই ফোনে আমরা ছবি তুলে দেখতে হবে, দেখাতে হবে আমাদেরকে। অর্থাৎ জোর জুলুম এখানে শুরু হয়ে গেছে অধীর চৌধুরীকে হারানোর জন্য। দুটো মহিলাকে এই বহরমপুর শহরে তাদের অপরাধ, তারা কংগ্রেসকে ভোট দিয়েছিল, সমর্থন করেছিল, তা তাদের বেতন কেটে দেওয়া হলো, কারণ মিউনিসিপালিটি তাদের হাতে। সেই একই ভয় দেখানো হচ্ছে সাধারণ মিউনিসিপালিটিতে কর্মরত মহিলাদের। তো এই বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার দলের নেতারা এখানকার মহিলাদেরকে চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখায়, মিথ্যা কেসে ফাঁসায়, তাদেরকে নানা কুপ্রস্তাব দেয়, এটা এখানকার মানুষ সবাই জানে। তাই স্বাভাবিকভাবেই বড় অদ্ভুত যে অধীর চৌধুরী যেখানে বিজেপি তৃণমূলের দোস্তি সেখানটাই। আবার গত লোকসভাতেও তাই দেখেছিলাম আমরা, বিজেপি তৃণমূলের দোস্তি অধীর চৌধুরীকে কেন্দ্র করে। এবার বহরমপুরে বিজেপি তৃণমূলের দোস্তি অধীর চৌধুরীকে কেন্দ্র করে। দুর্ভাগ্য এটা আমাদের। দেখুন, আমি প্রথম দিন থেকে বলেছি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন মানে অবাধ ভোটার তালিকা। যদি ভোটার তালিকা মানে সঠিক না হয়, যদি ভোটার তালিকা পরিপূর্ণভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত না করে, যদি ভোটার তালিকা কোনো গরমিল থাকে, বৈধ অবৈধ অবৈধ বৈধ হয়ে যায়, তাহলে আমরা এই নির্বাচনকে কি করে বৈধ নির্বাচন বলতে পারি? আমি তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে যে বলেছিলাম যে যান সুপ্রিম কোর্টে যান, এর আগে তো ওকালতি করতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে এই ভোট যেন না হয়, কারণ এই ভোটে বৈধ ভোটারের নাম নেই। এই ভোটে যেখানে বৈধ ভোটারের নাম নেই, সেই নির্বাচন কতটা বৈধ হবে এটা আগামী দিনের প্রশ্ন তো উঠবেই। এটা প্রথম দিন থেকে আমরা বিরোধিতা করেছি, আজও করছি। মাঝখান থেকে বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করতে গিয়ে কি গন্ডগোল করলো জানা নাই, তারপর থেকে বিচার ব্যবস্থা চলে এলো। আগে যেটা নির্বাচন কমিশন করছিল, এখন বিচার ব্যবস্থা চলে এলো। আর এখানকার প্রশাসন, পশ্চিমবঙ্গের যে প্রশাসন, তাদের বিডিও বিএলও, তাদের এআরও এইআরও ডিইও, তারা মানুষকে সহযোগিতা করলো না, জট পাকে থেকে গেল। ভাই এগুলো বহুবার উত্তর দিয়েছে, এক কথা কতবার বলবো আমি। রাজনৈতিক যখনই তাকে বিপদ বলে আমি 294টার প্রার্থী। মমতা ব্যানার্জি এটা তো প্রথম করছে না, আগেও করেছে এই ঢপের কীর্তন। এখন তার ভাইকে সে ঢপের কীর্তনে সাথী করেছে। পশ্চিমবঙ্গের যারা ভোটার তারা জানছে যে কে কোথাকার প্রার্থী। চারিদিকে গোটা তৃণমূল দলে এত চোর, এত বাটপাড়া, এত দুর্নীতিগ্রস্ত যে সেখানটা স্বচ্ছ মানুষকে মানুষের কাছে দাঁড় করাতে পারছে না। যে একটা স্বচ্ছ নিরপেক্ষ একটা মানুষকে, দুর্নীতি মুক্ত একটা মানুষকে দাঁড় করাবো ভোটারদের কাছে, তার ক্ষমতা নেই। তাই সব চোরটাই দাঁড়িয়েছে আবার নতুন করে, তাদেরকে মানুষ ভোট দেবে না। তাই মমতা ব্যানার্জি বলছে আমি প্রার্থী সব জায়গায়। এই ঢপের কীর্তন আগেও করেছে, আজও করছে। তাও তো এখন অনেক কাটা ছেঁড়া বাকি আছে। গতবার তো পা ভেঙেছিল, এবার আর কি ভাঙছে না যে দেখি আমরা। অনেক কিছু এখন নাটক বাকি আছে মমতা ব্যানার্জি। এ তো শুরু নাটকে, শুধুমাত্র অনেক কিছু দেখতে পাবেন। কোথাও কি বলবে থালা মেজে দিব, কোথাও বলবে ঝাড় দিয়ে দিব। এর আগেও করেছিল ভোটের সময়, আবার করবে। সেটা যে আমার সিকিউরিটি আজ থেকে নেই, কিন্তু আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন থেকে আমার সিকিউরিটি, এবং এই সিকিউরিটি যারা দেয় তাদেরকে এটা জিজ্ঞেস করবেন
আমি জীবনে কাউকে দরখাস্ত করিনি আমার সিকিউরিটির জন্য। আরো বড় কথা, আমার যে সিকিউরিটি দেওয়া হয় তাতে বেঙ্গল পুলিশও আসে। নিশ্চয় তাহলে মমতা ব্যানার্জিও কি আমাকে খাতির করে সিকিউরিটি দিয়েছে? আমার যে সঙ্গে যার সিকিউরিটি থাকে তাদের প্রথম যে গাড়িটা পাইলট কারটা সেটা রাজ্য সরকারের। তাহলে মমতা কি আমাকে খাতির করে দিয়েছে এগুলো কিছু? আর আরো বড় কথা হচ্ছে যে আমি তো খোকাবাবুর মতন সোনার চামচ নিয়ে জন্মাইনি। খোকাবাবুর মতো আমি তো মমতা ব্যানার্জির খোকাবাবু হতে পারিনি। তাহলে সে খোকাবাবু কোথেকে এত সিকিউরিটি পেয়ে এতদিন ধরে? খোকাবাবুর এত সিকিউরিটি পেছনে কি কারণ আছে? আমার তো সিকিউরিটি দেওয়ার পেছনে কারণ আছে, কারণ মমতা ব্যানার্জি নিজে আমাকে খুন করাতে চায়। তার প্রমাণ আমি বলে দিচ্ছি। এখানে হুমায়ুন কবির যাকে দাঁড় করিয়েছে এই ডোমকলে, সে যখন এসপি ছিল সে আমাকে খুন করার পরিকল্পনা করেছিল। সেটা আমি আগেও বলেছি, আজও বলছি। জেলখানার ভেতরে খুনি থেকে এক জড়ো করে, এবং সেটা মমতা ব্যানার্জির নির্দেশ। আরে আমাদের ফারাক্কার বিধায়ক পদের মনোনীত প্রার্থী মাহাতাব শেখ, ফারাক্কার বিধায়ক পদে মনোনীত প্রার্থী। এসআর বলছে তার নাম ডিলিট হয়ে গেছে, তার ছেলের নাম আছে, তার পরিবারের নাম আছে, সকলের নাম আছে, মাহাতাব শেখের নাম নাকি ডিলিট হয়ে গেছে। সে কংগ্রেসের প্রার্থী, ঘোষিত প্রার্থী। আমরা এই অবস্থায় পড়ে আছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের নির্বাচনের তালিকা তৈরি নামে ডামাডোল চলছে। সেই ডামাডোলের হাত থেকে এখনো বাংলাকে আমরা বার করতে পারিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একদিকে আর কেন্দ্রের নির্বাচন কমিশন আরেকদিকে, এই দুইয়ের সংঘাতে বাংলার আজকের নির্বাচনী তালিকার ডামাডোল চলছে। এই নির্বাচন কতটা বৈধ কতটা অবৈধ সে প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে।